25 তারিখ রাতে তারা এই ক্র্যাকডাউন না করলে আমরা সমস্ত বাংলাদেশি মানুষেরা অস্ত্র হাতে নিত না। স্যারদের মতো তাদের কোনো সরকারি 5 বছর অতিক্রম করতে পারে না, সেখানে সেনাবাহিনী ধর্মের নামে রয়ে গেছে। কিন্তু সেই জায়গাটি তো তারা বাংলাদেশে করতে পারেনি। যেই জামাত ইসলামী পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে পুরো জাতির বিরুদ্ধে। মালিক মন্ত্রিসভায় কে কে ছিল? মালিক বাংলাদেশের রাজনীতি দলগুলোর কথা আগে বলতেছি, আগে শোনেন, বাংলাদেশে তাই সেসব রাজনীতি দল আছে। মালিক মন্ত্রিসভায় 5 জন ছিলেন আওয়ামী লীগের। মামা শহীদ হয়েছে হচ্ছে এই রাজারবাগে, হি ওয়াজ দেন এসআই। এই রাজারবাগ পুলিশ লাইনে আমার মামা শহীদ হয়েছেন, তার লাস্ট ডেড বডি আমরা পাইনি। আমার আর এক মামা আর্মিতে ছিলেন, তারা ডেড বডি পাওয়া যায়নি, সেও শহীদ, সে হচ্ছে ইপিআই ছিলেন। এবার আসেন আমার 2 চাচার কথা। আমার 2 চাচা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন, আর একজন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, 2 জনের লাস্ট ডেড বডি পাইনি। যে 25শে মার্চ কাল রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, অথবা কারা জড়িত ছিল, এই বিষয়ে আপনার অবস্থানটাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শকদেরকে যারা এটা দেখবে পরবর্তীতে, তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু এবং আপনাদেরকে শুভেচ্ছা। 25শে মার্চ এই যে কালো রাত্রি বা অপারেশন সার্চলাইট, এই বিষয়ে মানে কারো কোনো দ্ব্যর্থহীনভাবে বলতে হবে যে রাজনৈতিক সমাধানের পথ বেছে না নিয়ে সেই সময় এইভাবে অস্ত্রর ভাষা ব্যবহার করাটা পাকিস্তানিদের কোনোভাবে উচিত হয়নি। এবং সেটা নিরীহ সাধারণ বাঙালি যারা এদেশের মানুষের ভোটের অধিকার, যেটা নিয়ে আজকেও আমরা এখনও টিল ডেট আমরা যুদ্ধ করে যাচ্ছি, সেই ভোটের অধিকার রায় 1970 সালে যেখানে দিলেন, তাদের ক্ষমতায়নের জন্য যে আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনকে পাকিস্তান অস্ত্রের ভাষায় দমন করতে যাওয়াটা অবশ্যই পাকিস্তানের ঠিক হয়নি। এবং একটা জাতি সত্তাকে, এবং এটা আরেকটা জিনিস বলে দিই, পাকিস্তান আমার মনে হয় এখান তো পাকিস্তান পুরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানই। তখন পশ্চিম পাকিস্তান বিশেষ করে আমি বলবো, ভুট্টো সাহেব ছিলেন কিন্তু ফরেন মিনিস্টার অফ আইয়ুব খান, এবং ভুট্টো সাহেবের পিপুলস পার্টির সৃষ্টি কোথায় থেকে? আইয়ুব খানের দ্বারা। সামরিক যন্ত্ররা সবসময় তারা চলে যাওয়ার আগে একটু ক্ষত রেখে যায়, সেই ক্ষতটাই ছিল হচ্ছে ভুট্টো সাহেব। ভুট্টো সাহেব সেদিন যদি তার পরাজয়কে মেনে নিতেন, এবং আরেকটা ছিল ডিসপারিটি, 2 দিকে 2 পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমাদের এদিকে যেমন অ্যাবসলিউট রায়টা দিলেন শেখ সাহেবের পক্ষে, ভুট্টোর পক্ষে কিন্তু সেই অ্যাবসলিউট রায়টা ওইদিকে পশ্চিম পাকিস্তানে ছিল না। সুতরাং এর আগে আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, আইয়ুব খানের যে ভোট প্যাটার্ন, সেই ভোট প্যাটার্নের বিরুদ্ধে সেই সময় বাংলাদেশের মানুষ এবং পুরা পাকিস্তানের মানুষ বলেছিল যে না, আমরা সার্বজনীন ভোটাধিকার চাই। এবং 70 সালে কিন্তু সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে প্রথম ভোট অনুষ্ঠিত হয়, এবং এই সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমেই 162টা সিট সেই সময় আওয়ামী লীগ পায়। এবং এখানে আর একটা জিনিস মনে রাখা দরকার, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার যে অবদান, সেদিন যে ভোট তিনি বর্জন করলেন, যাতে সারা দেশের মানুষ একদিকে হয়ে ভোট দিতে পারে, নিজেদের মধ্যে ভোট কোনো ভাগাভাগি না হয়, সেজন্য তিনি যে ডাক দিলেন ভোটের আগে ভাত চাই, এই কথা বলে, এবং তাতে সারা বাংলাদেশের মানুষ একদিকে ভোট দিতে পেরেছিলেন। এবং এই রায়কে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো জায়গায় মানুষের ভোটাধিকারের রায়কে যদি আপনি ভুলুণ্ঠিত করতে চান, সেই রাজনৈতিক ভুলের মাসুল দিতে হয়। যেটা আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে রেফারেন্ডামে আমরা যেটা করছি, আজকে যে রেফারেন্ডাম নিয়ে যা করা হচ্ছে, ঠিক পাকিস্তান সরকারও সেই একই কাজ করছে। আমি জানি না আজকে কি করা হচ্ছে। আজকে রেফারেন্ডাম অনুযায়ী আপনার জুলাই সনদকেও কি করা উচিত ছিল, অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা উচিত ছিল, তাদের শপথ নেওয়া উচিত ছিল। দেখেন আজকে একটু খেয়াল করে দেখেন, 1 মার্চ কিন্তু ডাকা হয়েছিল, কি সংসদ অধিবেশন ডাকা হয়েছিল 1 মার্চ বা 3 মার্চ ডাকা হলো, এবং তখনও কিন্তু শপথ নেওয়া হয়েছিল না 70 সাল নির্বাচনের পর। আপনি দেখেন আজকে আপনি ঠিক 30 দিনের মাথায় কিন্তু আপনি ডাকছেন, কি ডাকছেন, সংসদ ডাকলেন, এবং আপনি কিন্তু শপথ নিলেন না।
এবং যেটা সেদিন ডেফার করে 25 তারিখে বোধহয় আমি যদি ভুল না করি 3 তারিখে পোস্টপোন করে 25 তারিখে ডাকা হয়েছিল এবং সেটাকেও পোস্টপোন করে ফেলে দেওয়া হলো। সো আমার কাছে মনে হয় ইতিহাসের পুনরাবৃত্তি কখনোই সুখকর না এবং পাকিস্তানের সেদিন যে রাজনৈতিক ভুল, সে ভুলের মাসল খালি আমরা একা দিচ্ছি না, সবাই দিচ্ছে। বরং আমি একটা জিনিস বলবো যে সেদিন তাদের একটা ভুলে আমরা একটা মানচিত্র পাইছি, মানে আমরা একটা পতাকা পাইছি। সেদিন বাংলাদেশে কোনো রাজনীতির দলের কোনো ভুল ছিল কিনা? আপনি যেটা ওই যে 25শে মার্চে যেটা বললেন যে 25শে মার্চে পাকিস্তানের আপনি ভূমিকার কথা জিজ্ঞাসা করছেন, সো পাকিস্তানের যে ভুল ছিল সেই ভুলের কথা বলুন। হ্যাঁ, এখানে আপনি যদি বলেন যে রাজনৈতিক ভুল আওয়ামী লীগের ছিল, মুসলিম লীগের ছিল, নিজাম ইসলাম পার্টির ছিল এবং মালেক মন্ত্রিসভায় যে দল জয়েন করেছিল ইনক্লুডিং জামাত ইসলাম সহ, তাদের সেটা রাজনৈতিক ভুল ছিল। মানে জামাতের ভুলটা আসলে কি ছিল? এই জামাতের ভুল বললে হবে না, কারণ মালেক মন্ত্রিসভা, আবার আপনি এখানে একটু ডাইরেক্ট প্রশ্ন করলে হবে না, প্রশ্নটা হতে হবে সত্যের উপর ভিত্তি করে। মালেক মন্ত্রিসভায় কে ছিল? বাংলাদেশের রাজনীতিক দলগুলোর কথা আগে বলতেছি, আগে শোনেন। বাংলাদেশে তাই সেসব রাজনৈতিক দল আছে। মালেক মন্ত্রিসভায় 5 জন ছিলেন আওয়ামী লীগের, না আওয়ামী লীগের ছিলেন। মালেক মন্ত্রিসভায় হচ্ছে 5 জন ছিলেন মুসলিম লীগের, 3 জন ছিলেন আওয়ামী লীগের, নিজাম ইসলাম পার্টির ছিলেন 2 জন, জামাত ইসলামের ছিলেন 2 জন, 14 জন টোটাল পলিটিক্যাল পার্টি। এর মধ্যে এখনও কিন্তু মুসলিম লীগ বাংলাদেশে আছে এবং তখন বৃহৎ রাজনৈতিক দল বলতে সে সময় কিন্তু জামাত ইসলাম না, মুসলিম লীগ ছিল। এবং এই যে ঐতিহাসিক যে ভুলটা জামাত ইসলামের সেই সময় 25 তারিখের পরে পাকিস্তানকে সমর্থন করাটা, অবিভক্ত পাকিস্তান যে তারা যেটা করছে সেটা রাজনৈতিক ভুল, এটা আমি সব জায়গায় বলে আসছি। কিন্তু তাদের যে চিন্তাটা ছিল ভারতীয় আধিপত্যবাদ এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করছে অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে, এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা ব্লাফ। ভারত বাংলাদেশকে সাহায্য করছে তার নিজের স্বার্থে এবং ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সম্মান করে না। এদেশের মানুষ মাথা উঁচু হয়ে দাঁড়ায়, এটা ভারত কোনোদিন চায়নি। সো 71 সালের যুদ্ধে ভারতের যে অবদান, সে অবদান আরও নিকৃষ্ট জামাত ইসলামের চেয়েও, এবং এদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সব কিছু হত্যা করছে ভারত। ধন্যবাদ আপনাকে। জনাব সুব্রত চৌধুরী, আমি আপনার কাছে একটু আসতে চাই, আপনিও কি এএসএম শাহরিয়ার কবির তার সাথে একমত কিনা? না, সব বিষয়ে তো একমত হওয়া যাবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির ওনার তো ভিন্ন অবস্থান আছে, ওখান থেকে উনি বিশ্লেষণ করবে। তো আজকে তো 25শে মার্চ স্মরণে আমরা আজকে এখানে আলোচনায় মিলিত হয়েছে। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আগামীকাল আমাদের মহান স্বাধীনতা দিবস, তো আজকেও আমরা উদযাপন করছি এটাকে কালো রাত হিসাবে 25শে মার্চে, যেটা অপারেশন সার্চ লাইট বঙ্গবন্ধুর সাথে যে আলোচনাটা চলছিল সেই আলোচনাটা ভেঙে গেল। ইয়াহিয়া খান অনেক দিন ধরে এই ধরনের একটা পরিকল্পনা তাদের ছিল আর কি, কীভাবে গণহত্যাটা শুরু করবে। তো 25শে মার্চে রাতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তা পিলখানা, রাজারবাগ, এইখানে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তো একেবারেই গণহত্যা রূপ নিল। সেদিন থেকে আসলে বাঙালি নিধন তাদের পরিকল্পনা অনুযায়ী তারা শুরু করেছিল। তো আজকে বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান সরকার সেই 25শে মার্চ উদযাপনের নানান কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী উনিও একটা বার্তা দিয়েছে জাতির উদ্দেশ্যে। তো সব দিকে মিলে মনে হয় যে বহুদিন পরে আমরা হয়তো সঠিক তথ্যটা আমরা বের করতে পারবো, কী কারণে এটা হয়েছিল। উনি কিছুটা আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে কিছুটা হয়তো, আমি জানি না, উনি অনেক সময় এটা বলেন আর কি, কিন্তু ওই সময়ে যারা আমরা ছিলাম একেবারে খুব সম্পৃক্ত, তখন আর কি করার ছিল? আমরা তো শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছি, না হলে কেন আমরা এই ধরনের আলাপ আলোচনার মধ্যে গেলাম। এবং আপনি জানেন যে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন তখন কিন্তু এই ডায়লগের মধ্যে একটা বিশেষ ভূমিকা ছিল। তার কাছ থেকেও আমরা অনেক কিছুই জেনেছি এবং শুনেছি।
তো এখন শেষ পর্যন্ত এটা ঠিক যে এই গণহত্যার মধ্য দিয়ে আমাদের কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষাটা আমরা অনেক কি বলবো, আমাদের স্বাধীনতার স্পৃহাটা খুব বেশি জোরালো হয়ে গেল আর কি। যদিও বহুদিন ধরে, বহু মাস ধরে আমরা এটা করছি, নানান স্লোগানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার কথা বলেছি, কিন্তু গণহত্যার পরে আমাদের আর পেছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এবং গণহত্যা তো এটা একদিন না, এটা শুরুই হলো। তারপরে তো 26শে মার্চ আমরা স্বাধীনতার ঘোষণাটা তো বঙ্গবন্ধুর নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি বলেছেন, আমিও তখন চট্টগ্রামেই ছিলাম। তো এগুলো অনেক কিছুই আমাদের চোখের সামনেই হয়েছে। তো আমি মনে করি আজকে 55 বছর পরে আবার আমরা আমাদের মধ্যে যে এই 71 সনের যে উজ্জীবিত ছিলাম আমরা, আমার কাছে কিন্তু এখনও সেই উজ্জীবিত শক্তিটা আমি পাচ্ছি আজকে সারা দেশে যেভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করছে। এবং ইতিহাসকে কখনো আপনি তো পেছনে ফেলতে পারবেন না, বা রাগঢাকও করা যাবে না। যেটা সত্যি সেটা ইতিহাস এটা প্রকাশিত হবে। সুতরাং আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করেছি বিগত গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই ঐক্যটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে স্বপ্ন স্বাধীনতাকে নিয়ে, সেই স্বপ্ন এবং তাদের আশা আকাঙ্ক্ষা, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। জনাব মাহবুব আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। সবসময় আমরা যেটি জেনে এসেছি যে ভারত নিঃস্বার্থে বাংলাদেশকে সহযোগিতা করেছিল 1971 সালে। এখন কেন সেই তথ্য সেটা বলা হচ্ছে কেন যে এটা একেবারে পুরোপুরি মিথ্যে, ভারত নিজের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করছে, এটা এখন কেন বলা হচ্ছে? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আসলে নিঃস্বার্থ বলে কি কোনো জিনিস আছে? আপনি যে কোনো একটা কাজ করুন, এটা তো একটা মানে কূটনীতিক একটা আচার যে আপনি একটা দেশ, স্বাধীন একটা আলাদা দেশ, সে তার জন্য কাজ করবে নিঃস্বার্থ। এখানে মানে এটা কি কোনো দাতব্য প্রতিষ্ঠান নাকি কেউ যে সে তার মতো করে একটা দাতব্য করতে গেছে? ব্যাপারটা তো তা নয়। কারণ এখানে ইতিহাস যে এই বিষয়টা আমরা নিয়ে কথা বলছি, এটা কিন্তু 1-2 বছরের ইতিহাস নয়। একটা পরিবারের ইতিহাস থাকে 100-150 বছরের, 2-3 পুরুষের। আমরা প্রত্যেকের দাদার কথা জানি। তো দাদার বয়সটা যদি আপনি ধরুন, বাবার বয়স ধরলে 100-150 বছর চলে আসে। সেখানে একটা দেশ ও জাতির কথা যখন আপনি বলবেন, অত দূর না গেলাম, অন্তত দেশভাগ থেকে তো শুরু করতে হবে। তো 47 সালে দেশভাগটা হলো কেন? ধর্মের ভিত্তিতে। যখন ব্রিটিশরা চলে যেতে চাইলো, তারা একটা বিষ বৃক্ষ রোপণ করে দিয়ে গেল যে তোমরা ভালো থাকবে, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা পৃথিবীর অন্যতম সেরা একটা শক্তি হবে, তারাও দেখাচ্ছি। একটা বিষ বৃক্ষ দিয়ে দিল এবং সেখানে ধর্মের ভিত্তিতে ভাগ হলো। হিন্দুরা যেখানে সংখ্যা গরিষ্ঠ সেটা হলো ভারত, মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে হলো পাকিস্তান। এবং সেখানে 2 অংশ, 2 দিকে দিয়ে মাঝখানে ভারতকে রাখা হলো। এবং সেখানে এই একদম জন্ম থেকে পূর্ব পাকিস্তান নানান রকম সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা, ঔপনিবেশিকতার মধ্যে পড়ল। বিশেষ করে জন্মের 3 থেকে 4 বছরের মধ্যে রাষ্ট্রভাষা কী হবে সেটা নিয়ে তাদের উপরে আক্রমণ হলো, এবং সেটা পশ্চিম পাকিস্তানিরা করলো। এবং পরবর্তী 23 বছর পুরোটাই ধর্মের নামে এখানে শোষণ হয়েছে, এখানে ঔপনিবেশিক আচরণ হয়েছে, এখানে অর্থনৈতিক নিপীড়ন চলেছে এবং একটা বৈষম্য চলে এসেছে। মনে হয়েছে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের উপনিবেশ। এই ছিল বাস্তবতা। সেই বাস্তবতার বিরুদ্ধে সেই শুরু থেকেই 50-এই ভাষা আন্দোলনে মানুষ দাঁড়িয়েছে এবং তারপরে ধারাবাহিকতা। এই জায়গায় আমি আমরা যেটা এতদিন জেনে এসেছি সেটা ভুল কিনা না, আমরা কে কাকে জানাবে? আপনি এখানে বাতাস আছে, এটা কি ভুল হবে? সূর্য উঠেছে, এটা ভুল হবে? আমি বলতে পারি এটা রাত, সেটা যারা বলবে তারা রাত, তাদের কাছে রাত হতে পারে। এটা ভুল শুদ্ধের তো বিষয় নয়। এখন বিষয়টা হচ্ছে যে আমি শুরুতেই এই জায়গাটিতে একটু শ্রদ্ধা নিবেদন করতে চাই। আজকে 25শে মার্চ
আজকে এতদিন পরে 55 বছর পরে আমরা কথা বলছি, আমরা সেই রাতে যারা নিহত হয়েছেন, পরবর্তী 9 মাসে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে বাংলা ভাষায় মাথা উঁচু করে কথা বলতে পারছি সেই সমস্ত বীর শহীদদের জন্যেই। এবং এই জায়গায় যে ইতিহাস নিয়ে যে সমস্ত তর্ক বিতর্ক, এই জায়গাতে একটা ছোট্ট একটা সেটারও একটা ইতিহাস আছে। কি কারণে হঠাৎ করে 55 বছর পরে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে? এই গত অনেক দিন কিন্তু কথাগুলো বলতে হয়নি, সেটা আমাদের বেশ কয়েকটি সরকারের আমলে। হঠাৎ করে কেন এই কথাগুলো আসছে কারণ হচ্ছে ওই যে 47-এ যেভাবে পাকিস্তান হলো, পরবর্তী 23 বছর ইসলামের নামে অত্যাচার করা হলো, বাংলাকে বলা হলো হিন্দুয়ানি ভাষা, সেখানে পাকিস্তানি উর্দু শব্দগুলো ঢুকিয়ে দেওয়া হলো, বলা হলো যে এইখানে সমস্ত কিছু এই হিন্দুয়ানি, বাঙালি সংস্কৃতি মানে হিন্দুয়ানি সংস্কৃতি, এবং এই জায়গাতে 63 সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হলো, ছায়ানটের উপরে হামলা চললো, বলা হলো যে রবীন্দ্রনাথ হিন্দু। এমনও বলা হলো পাকিস্তানি তখনকার যে মোনায়েম খান ছিলেন, তিনি বললেন যে কেন তোমরা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না, ওই হিন্দু লোকের গান কেন গাইতে হবে? এই সমস্ত অনেক বিষয়গুলো আছে। এবং তারই ধারাবাহিকতায় 60 দশকে বাঙালির জাগরণ, 69-এ গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে আমাদের মুক্তিযুদ্ধোত্তর নানান রকম ঘটনার প্রবাহে 24-এ যে গণ অভ্যুত্থান হলো, তার ইতিহাসটা হচ্ছে যে তার আগের 15 থেকে 16 বছরের দুঃশাসন, কর্তৃত্ববাদী শাসন, স্বৈরাচারী শাসন, 3বার ভোটহীন নির্বাচন, রাতের বেলা নির্বাচন, আমি দামি নির্বাচন, এককেন্দ্রিক নির্বাচনের পর মানুষ তার সমস্ত কিছু, তার যে দাবি দাওয়া নিয়ে নেমে এলো। 36 দিনের গণ অভ্যুত্থান হলো। তখন আমরা কিন্তু কোনো বিতর্ক শুনিনি, তখন আমরা অসাম্প্রদায়িক গান শুনেছি। 2 তারিখ, 3 তারিখ, 4 আগস্টে জন্ম আমার ধন্য হলো, আমরা সবাই শুনেছি সেইখানে। তখন কিন্তু আমরা এগুলো শুনিনি। তারপরে যেই ঘটনাটি ঘটে গেল, যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলো, মব রাজার এক সন্ত্রাসী, এই মব রাজার রাজত্বে এখানে একটা ডানপন্থার উল্লম্ফন ঘটে গেল। যেই ডানপন্থা পাকিস্তানের সময় আমরা দেখেছি, পাকিস্তান বারবার সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করবার চেষ্টা করেছে, গত 70 বছরে তারা গণতান্ত্রিক কোনো কাঠামোই তৈরি করতে পারেনি, তাদের কোনো সরকারি 5 বছর অতিক্রম করতে পারেনি, সেখানে সেনাবাহিনী ধর্মের নামে রয়ে গেছে। কিন্তু সেই জায়গাটি তো তারা বাংলাদেশে করতে পারেনি। যেই জামাতে ইসলামী পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে পুরো জাতির বিরুদ্ধে, সিভিল আর্ম ফোর্স হিসেবে দাঁড়িয়ে গেছে, তারা এসে 24-এর গণ অভ্যুত্থানের পর মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। এবং এইখানে সরকারি পৃষ্ঠপোষকতা ছিল ডানপন্থার বিকাশের পেছনে। আমরা তখন 32 নম্বর ভাঙতে দেখলাম, মাজার ভাঙতে দেখলাম, ভাস্কর্য ভাঙতে দেখলাম, বিসিএস পরীক্ষায় আমরা গতকালকে এটাও দেখেছি যে বাউল গানের আসরে সেখানেও হামলা হয়েছে। আমরা গতকালকে এটাও দেখেছি। মব রাজার রাজত্ব তো এখন নেই, তাহলে এখন কেন মব বন্ধ? এটা তো সেই মাত্রায় নেই। আপনি 18 মাসে যে একদম হই হই করে যা ভাঙা হয়েছে তা তো বন্ধ করতেও তো সময় লাগবে। সেটা আমরা এই সরকারকে এখনই দোষ দিতে পারি না। সেই পরিস্থিতি যা আমরা দেখেছি যে এইভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে হামলাটি চলেছে, যে মুক্তিযুদ্ধকে অস্বীকারের যে পায়তারা চলেছে, নিশ্চয়ই যে 2/3 ভোটে বিজয়ী যে সরকার, সে মুক্তিযুদ্ধের পক্ষের ভোটও তো নিয়ে এসেছে, নাহলে তো 2/3 ভোট কোথার থেকে এলো? সবাই এসেছে। এবং বিএনপি কিন্তু নির্বাচনের আগে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। তারা কিন্তু জামাতের বিরুদ্ধে তখন যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এবং আমরা দেখেছি ভোটের 15 দিন আগে থেকে যে জামাত এবং বিএনপির সরাসরি একটা বিরোধ এই মুক্তিযুদ্ধের অবস্থান নিয়ে। কাজেই এখন আমরা যে পরিস্থিতিতে আছি, অবশ্যই এই সমস্ত বিতর্কগুলো সামনে আনা মানেই একটা রাজনৈতিক কোটোচাল। এগুলো মীমাংসিত সত্য। বিএনপির আমলেই 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিলপত্র লেখা হয়েছে। এইগুলো সামনে আনা মানে ডানপন্থার বিকাশকে আরও সক্রিয় করা, আরও পৃষ্ঠপোষকতা দেওয়া। এগুলো মীমাংসিত এবং আমাদেরকে সামনের দিকে এগোতে গেলে এই মীমাংসিত সত্যগুলো নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। তবে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ। ওই চেতনা থেকে দূরে সরে আসবার জন্য, এটা কিন্তু খামাখা ইতিহাস নিয়ে তর্ক হয় না, ওই চেতনা থেকে দূরে সরে আসবার জন্য জুলাই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের স্তম্ভকে অপসারণের কথা বলা হয়েছে এবং এমন কিছু কথাবার্তা দেওয়া হয়েছে যাতে বড় 2টি দল, আওয়ামী লীগ এবং বিএনপিকে শেকলে বাঁধা যায়। এই সমস্ত
উদ্দেশ্য সাধনের জন্য সংস্কার প্রস্তাব গেলানোর চেষ্টা করা হয়েছিল জাতিকে, এবং জাতিকে বিভাজনের চেষ্টা করা হয়েছিল। আমরা ধন্যবাদ জানাই বিএনপিকে যে তারা সেই সত্যটি বুঝতে পেরেছে। ধন্যবাদ আপনাকে। এস এম শাহরিয়ার কবির, আপনার কাছে একটু আসতে চাই। গতকালকে দুঃখিত, গতকালকে সিলেটে যে কালচারাল প্রোগ্রামে, বাউলের একটি প্রোগ্রামে হামলা হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে কেন এই হামলা করা হলো? 71 সালে আজকে 25 তারিখ কেন, যে স্যার যে বললেন সব জায়গায় নিপীড়ন, সব জায়গায় কি ছিল, খালি নিপীড়ন ছিল কি? আজকে যেটা বললেন একটা জিনিস খেয়াল করেন, রাজারবাগে পুলিশরা ছিলেন, সে পুলিশরা কি ছিলেন? আমরা ওখান থেকে তুই সরে যাচ্ছি, সে পুলিশরা বাংলাদেশি ছিলেন, এবং নিরীহ পুলিশদের উপরে পুলিশদের কি ছিল? পুলিশদের কাছে অস্ত্র ছিল। তাহলে পাকিস্তান ভাবেনি যে আমাদের কাছে অস্ত্র থাকাটা সেফ। চিন্তা, সাইকোলজিক্যাল জিনিসটা আপনি দেখেন। সো সেখানে কিন্তু রাজারবাগে কি করা হলো? সেদিন হামলা করা হলো এবং মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলে দেওয়া হয়েছে, যেটা জালানাবাদ হত্যার সাথে আমি তুলনা করি। একই কাজ করা হয়েছে ইপিআইতে, ইস্ট পাকিস্তান, যে এটা এখন বিডিআর। আমরা যখন এই কথাগুলো বলতে যাই তখন সত্যটাকে না বলে আমরা কিন্তু সত্যটাকে কি বলি, সত্যটাকে কিভাবে, যেমন স্যার বললেন যে জিয়াউর রহমান সাহেব শেখ সাহেবের ডাকে কি করছেন? মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমি তর্কের খাতিরে যদি এটাকে সত্য, আমার কনসেপশন হচ্ছে, প্রথমে উনি দুইবার বক্তব্য দিয়েছেন। একবার হচ্ছে উনি জাতির প্রয়োজনে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটা শেষ মুহূর্তে খুবই জরুরি ছিল। এবং আর একটা জিনিস আমি আপনাকে বলে দিই, 70 সালে নির্বাচনের পর 25 তারিখ পর্যন্ত যেভাবে আমরা বলি না কেন, কারণ আমি বলি যে শেখ সাহেব কেন বলি, বঙ্গবন্ধু বলতে চাই না, সেটা হচ্ছে তার 72 থেকে 75 কর্মকাণ্ডের জন্য। কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। 70 সালে নির্বাচন থেকে 71-এর 25শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু তো তার একটি উপাধি ছিল। আগে বলতেছি, বলি, শোনেন, অর্ধেক ইতিহাস বললাম না। বঙ্গবন্ধু যে উপাধি যারা দিছে, সেই উপাধি 73 সালে কেড়েও নেওয়া হয়েছে। তো আপনাকে একটা উপাধি দিলাম, উপাধি যারা দিলাম আর তারা নিয়ে নিল, তাহলে আর সেই উপাধি থাকে না, তাই না? সো আমি সেজন্য ওইখানে যাচ্ছি না। আমার কথাটা আগে বোঝেন যে 71 সালের 25শে মার্চ পর্যন্ত স্যার যেটা বলছে, বাংলাদেশের সবাই আপামর জনসাধারণ তাদের সর্বোচ্চ ত্যাগ করছে। কি করছে? শেখ মুজিবুর রহমান তো স্বায়ত্তশাসনই চেয়েছিল, এক পাকিস্তানি চাইছিল, না হলে 25 তারিখ পর্যন্ত তিনি কেন আলোচনায় বসলেন? তিনি তো কোনো কি চাইনি, স্বাধীনতা ঘোষণা করে দিলেন, 7ই মার্চ করেননি তো। কী জন্যে? কারণ আমরা চেয়েছিলামটা কি? স্বায়ত্তশাসন। আমরা চেয়েছিলাম কি? একটা ট্রু স্বায়ত্তশাসন, একটা মেকি স্বায়ত্তশাসন না। ইউনাইটেড স্টেট যেমন আছে সেরকম আমরা একটা ইউনাইটেড ফর্ম চেয়েছিলাম। এই ফর্মটা চাওয়া তো অন্যায় না, এবং জনগণ আমাদেরকে তো সেই রায় দিয়েছিল। মানে 7ই মার্চে তিনি দুর্গ গড়ে তোলার কথা বলেছিলেন, যে তিনি যদি হুকুম দিতে নাও পারেন তাহলে ঘরে ঘরে বুঝলাম। আপনি কিন্তু রাস্তা, এটা তো আপনারা যদি এটা দেখে থাকেন যে আমি অনেকগুলো এখানে কোট করছি, হওয়ার শেষে ভাষণ সে কনক্লুশন করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে, এবং সেদিন তিনি কিন্তু যুদ্ধের ঘোষণা সরাসরি দেননি। এই কথা বলে লাভ নেই। আমরা যুদ্ধ আমাদেরকে ঠেলে দিয়েছেন পাকিস্তান, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। এবং এই ঠেলে দিয়েছে কবে? 25 তারিখে। 25 তারিখ রাতে তারা এই ক্র্যাকডাউন না করলে আমরা সমস্ত বাংলাদেশি মানুষেরা অস্ত্র হাতে নিত না। স্যারদের মতো সবাই অস্ত্র হাতে নিছে কি জন্যে? যখন তুমি আমার উপরে প্রতিরোধ, জাসদের ওই স্লোগান আসলো কখন? প্রতিরোধে প্রতিশোধ, জাসদ জাসদ, যখন আপনাকে ঠেলে দেওয়া হয় ওয়ালের সাথে। তা আমরা সেই সত্যটা বলতেছি। 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনি কনস্টিটিউশনে কি করে দিলেন? কনস্টিটিউশনে বলে দিলেন স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এখনও স্টিল সেই সংবিধান, যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সেই সংবিধানের তফসিলে এখনও এটা লেখা আছে। কি লেখা আছে? স্বাধীনতার ঘোষক কি? শেখ মুজিবুর রহমান। স্যার যে কথা বলছে এটাও যদি লেখা থাকতো তাহলে এই বিষয় নিয়ে কেউ কোনো আলোচনা করতো। তার মানে আওয়ামী লীগ গত 17 বছরে যে বিকৃতি করছে, সেই বিকৃতিটাকে আমরা ঠেকাতে পারিনি। যে ভাই যে 12 খণ্ডের কথা বললেন, ওই 12 খণ্ড যদি ইনট্যাক্ট রাখা হতো তাহলে আর স্বাধীনতার এই যে আজকে যত প্রশ্নগুলো করা হচ্ছে এটা হতো না। দ্বিতীয় কথা, গত 17 বছরে এত কিছু করলেন, বিচার না হওয়া পর্যন্ত স্যার যে ধরে নেন আমি একটা আসামিও যদি হয়, সে আসামিটাকে আপনি কী করতে বলতে পারেন না যে তুমি একজন মার্ডারার, কারণ আপনি তো প্রমাণ হয়নি এখনও। প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কাউকে বলতে পারেন না। এটা হচ্ছে আমার পারসেপশান। এবং এই আমার পারসেপশানটা কি? এটা হচ্ছে লয়ের পারসেপশান। এভরিওয়ান কি ট্রিটেড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তা আপনি তার বিরুদ্ধে মামলা করেন না কেন? এখনই মামলা করেন।
আমার কথাটা যদি জামাত ইসলাম করে থাকে তার বিরুদ্ধে আপনি দল হিসেবে মামলা করেন, মামলা করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা ভেরি অবজেকশনেবল যে তারা সশস্ত্র সংগ্রাম করছে। আমার কাছে এটা আমি বলছি রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করছে এইটার সাথে আমি একমত না এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, এটা জামাত ইসলাম করেনি। দ্বিতীয় যে কথাটা একটু আগে বললেন আপনি, আপনার কাছে ওই জায়গাতে যাই শোনেন, মব রাজত্বের কথাটা বললেন, তাহলে 71 সালে কি মব ছিল? 36শে জুলাই কি মব ছিল? আপনারা ইতিহাস আবার বিকৃতি করতেছেন। এলোফোতে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ছিল না। 70 সালে আপনি ম্যান্ডেট পাইছেন যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবেন না। আপনি 72-এ বলতেছেন স্তম্ভ। 71 সালে কোনো মুক্তিযোদ্ধারা নামাজ পড়ছে, কার বাড়িতে নামাজ পড়েনি? আপনারা যে বলতে যে আপনাদের বলে দিই, প্রথম আমার মামা শহীদ হয়েছে হচ্ছে এই রাজারবাগে, হি ওয়াজ দেন এসআই। এই রাজারবাগ পুলিশ লাইনে আমার মামা শহীদ হয়েছেন, তার লাস্ট ডেড বডি আমরা পাইনি। আমার আর এক মামা আর্মিতে ছিলেন, তারা ডেড বডি পাওয়া যায়নি, সেও শহীদ, সে হচ্ছে ইপিআই ছিলেন। এবার আসেন আমার 2 চাচার কথা। আমার 2 চাচা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন, আর একজন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, দুজনের লাস্ট ডেড বডি পায়নি। আমার পরিবার সবসময় নামাজ পড়ছে, নামাজ পড়ে, এবং আমার পরিবার, আমার দাদা দাদি সবার আমার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। আমি জীবনে কার কাছ থেকে শুনিনি একটা মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে যে আমরা সবাই সমাজতন্ত্র কায়েমের জন্য মুক্তিযুদ্ধ করছি বা ধর্মনিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে কিছু পাকিস্তানের শোষণ নীতির বিরুদ্ধে, পাকিস্তানের কি আমাদের উপর যে অন্যায় অত্যাচার করছে সেটার বিরুদ্ধে, পাকিস্তান যে অগ্নিসংযোগ করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে সেটার বিরুদ্ধে, পাকিস্তান আমার মা বোনকে যে অসম্মান করছে সেটার বিরুদ্ধে। এখানে হঠাৎ করে আপনি ধর্মনিরপেক্ষতা, এই অসত্য জিনিস, এবং আপনি এই সমাজতন্ত্র, এই জিনিসটাকে নিয়ে আসলেন কীভাবে? মুক্তিযুদ্ধের স্তম্ভ। এই করে আমরা মুক্তিযুদ্ধকে বিকৃতি করছি। এবং আপনি ওই যে বললেন না একটু আগে মব সন্ত্রাসের কথা, আচ্ছা, গত ইউনূস সরকারের আমলে এত আন্দোলন হলো যে মানে আপনি সে আন্দোলনের সকালবেলা একটা হয় তো দুপুরবেলা আর একটা হয়। হঠাৎ করে ভোটের পরে আপনার সে আন্দোলন নাই কেন ভাই? হঠাৎ করে মব কোথায় উদাও হয়ে গেল? আজকে আপনি সিলেটে যেটা ভাই বলছেন যে এখনই সিলেটে একটা এসপি সাহেব, আপনার এসপি সাহেবের বিরুদ্ধে আপনি তো বলছেন আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা প্রথম দিনই তো আপনি করেননি, কি করেননি? এখন তাহলে মানে কি? এই মব বলতেছেন কেন? যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়। আপনি যে বললেন যে লালনের কোথায় কি করছেন, লালনের ওখানে আমি এখনই ছবি দেখাচ্ছি, আমাকে ছবি দিছে। আপনি আমি কম দামে পাঞ্জাবি বিক্রি করব সেটা করতে পারিনি বলে আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হলো। আপনি তো সেটা নিয়ে আসতেছেন না এখানে। কালকে যে স্টেটমেন্টটা দিল, আমি গরিব মানুষের জন্য আমার পাঞ্জাবি আমি 10 টাকা কেন ফ্রি দিব, তোমার কি? না না, আমি একটু জানতে চাই যে কয়েনের আরেকদিক ঘটনার সাথে জামাতের সংশ্লিষ্টতা আছে কিনা একটু জানতে চাই। না, আমি আপনাকে প্রথমে বলে নিছি যে আপনাকে কথাগুলো বলতে হবে। প্রথম হচ্ছে জামাতের মুখপাত্র তো আমি না। দ্বিতীয় কথা, আপনি বলছেন যে এসপি সাহেবের কথা, আগে কথাটা শুনে যে আপনি, আমি জামাতকে সমর্থন করতে, আগে কথা বলছেন যে প্লিজ সত্যটা শুনতে হবে। সত্যটা আপনি বলছেন যে এসপি সাহেব হচ্ছে জামাত ইসলাম করে তার ভাই, আপনি কিন্তু এই কথা, এবং এসপি সাহেবের সংশ্লিষ্টতা আছে। যদি এটা থাকে, রাষ্ট্রের প্রয়োজন, যদি কারো সংশ্লিষ্টতা থাকে সেটা প্রমাণ করুক, তারপর আমরা বলবো যে জামাত এর সাথে জড়িত কিনা। যতক্ষণ পর্যন্ত এইরকম কোনো কিছু আসতেছে না ততক্ষণ এখানে মন্তব্য নিষ্প্রয়োজন। আর একটা দিন জামাতের খেয়ে দেয়ে কাজ পড়েনি এইসব অনুষ্ঠান বন্ধ করার। জামাতের বহু কাজ আছে। যা এই সকালবেলায় আপনাকে বললাম, জামাতে ইসলাম চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিছে যে তেল কোথায় থেকে আসবে, রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিছে, ইরানি অ্যাম্বাসেডরকে ফোন, ইন ফ্রন্ট অফ মাইন আমরা সকালবেলা চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, ইরানিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম। শোনেন, শেষ করতে দেন। সার এবং তেল কোথায় থেকে আসবে? জামাত ইসলাম এসব কাজ করে। ওই কোথায় কোন মন্দির বরং আমরা রক্ষা করে, কোথায় কোন দিন ভাঙায় হয় না। ওই কোন সঙ্গীত, আমার সঙ্গীতকে কোথাও কে করবে, এই যে অধিকার, এই অধিকারকে জামাত ইসলাম কোনোদিন হরণ করেনি, করবেও না ইনশাল্লাহ। এই ধরনের বাজে কাজের মধ্যে জামাতের কোনো সংশ্লিষ্ট ছিল না, থাকবেও না। অতএব এই ধরনের প্রশ্ন অবান্তর। একটু জানতে চাই যে আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি জামাতের মুখপাত্র নন, কিন্তু আপনি বলছেন যে আপনার সামনে ফোন দিয়েছে জামাতের আমির বিভিন্ন জায়গায়। দুঃখিত, হ্যাঁ, আচ্ছা, আমি কি বললাম আপনাকে যে আমি জামাতের মুখপাত্র না। মুখপাত্র কে হয়? যারা স্টেটসম্যান, কে পার্টির মহাসচিব। আপনি তাহলে এই তথ্যগুলো জানলেন কিভাবে যে বাংলাদেশে ওই যে বললাম সে বিরোধী দলীয় প্রধান,
সো আমার কাছে তো ভাই সরকারি দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস নাই, বিরোধী দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস আছে। এই কারণে এবং এই আমি দেশের আপনার কাছ সাধারণ থেকে মানুষ জানতে হিসাবে চেয়েছি যে যে আপনি আমি শোনেন, আসলে কিছু সাধারণ জানেন মানুষ কিনা, আগে শেষ করতে দেন। সংশ্লিষ্টতা আছে কিনা। সাধারণ মানুষ হিসাবে আমার চিন্তা হচ্ছে এখন আমার তেল দরকার, এদের ইরি মৌসুম আসতেছে, আমার কি দরকার, সার দরকার। সো ওইটা নিয়ে আমি বেশি চিন্তিত। আমি কোনো প্রোপাগান্ডা তৈরি করার মেশিন হিসাবে আসিনি। তাহলে সরকার কি করছেন? জামাতের বিরোধী দল যদি এত ভূমিকা পালন করে তাহলে সরকারের আসলে মানে আমাদের সবারই এখন কি বাংলাদেশ করছে? সরকার তো এখন পর্যন্ত যেটা করতেছে, যেটা বলতেছে, সরকার বলতেছে তেলের কোনো ক্রাইসিস নেই। কাল রাতে আমি 2 ঘন্টা, স্যার কতক্ষণ দাঁড়ায় ছিল আমি জানি না, আমি 2 ঘন্টা দাঁড়া থাকার পর তেল পাইছি। এখানে যারা 3 জনই আছেন, আপনিও আছেন, একজন বলেন তো যে না দাঁড়ায় থেকে যে তেল পাচ্ছেন। এই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। জনাব সুব্রত চৌধুরী, আমি আপনার কাছে একটু আসতে চাই। কিছু হলেই যে সংস্কৃতির উপরে হামলা, সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা আসলে কেন হচ্ছে এখনো? না, এটা তো বিশেষ করে গত 18 মাস এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর কি। যদিও সরকার অনেক সময় এগুলো অস্বীকার করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মবক্রেসির মধ্যেই আমরা ঢুকে গেছিলাম। এবং এই 18 মাস মনে হচ্ছিল যে ডেমোক্রেসি চেয়েছিলাম, ডেমোক্রেসি, ওনারা মবক্রেসি এস্টাবলিশ করে দিয়ে গেছে। এখন এগুলো তো বিচার হওয়া উচিত। বিচারহীনতার অপসংস্কৃতি তো গত 17 বছর তো শেখ হাসিনার সময় আমরা দেখেছি। আমরা আশা করেছিলাম যে ইউনূস সাহেব সেগুলো নিয়ে হয়তো কিছু শক্ত অবস্থানে নেবে, কিন্তু ওনারাও দেখলাম যে গাবাসি দিয়েছে, বা তারাও চাচ্ছিল এগুলো। আরে তাজুল বলে একজন ছিল না, প্রসিকিউটর, হ্যাঁ, সে তো ওপেনলি একটা ইয়েতে মবক্রেসির পক্ষে, আমিও ছিলাম ওই আলোচনার মধ্যে, সে মবক্রেসির পক্ষে বক্তব্য দিল আর কি। এটা প্রেশার গ্রুপ, এটার নাম দেওয়া। আর ওনাদের একজন কলিগ ছিল এতে যমুনাতে, শফিক সাহেব, হ্যাঁ, সে তো প্রেশার গ্রুপ হিসাবে এটাকে চালিয়ে দিয়েছে আর কি। তবে মহাসচিব বিএনপির উনি বলেছেন যে তারা এগুলো শূন্যের কোটায় আনবেন এবং রাডার সেট করা হয়েছে, এই রাডারে কোথায় কী হচ্ছে তারা সেটা দেখবে। তো এর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। মানে তা সেই এখন রাডার আমরা কি- তো প্রশ্ন রাডার করতে কি পারি, এখন বিকল কিনা, বা কোনো কিছু ধরা পড়ছে না কেন? না ধরা না পড়লে আপনি জানলেন কিভাবে? কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, সেটা হামলা কেন বলছি। হবে? হামলা আগে না, তো কথা প্রতিরোধ করা হচ্ছে উচিত ছিল। ঘটনা যখনই যেখানে ঘটুক, যে অবস্থায় ঘটুক, এগুলো প্রতিকার হইতে হবে তো। এবং সরকার যে বলছে, আরে জিরো টলারেন্স তো শেখ হাসিনার সময় সবসময় বলেছে, আইজিপি বলেছে, র্যাবের চিফ বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীরও সবসময় বলতো জিরো টলারেন্স। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও হয়তো এইসব কথাই বলবে। স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গাটা এমনই যে সবসময় ওনারা জিরো টলারেন্সের কথা বলে। এখন জিরো টলারেন্সটা আমরা বাস্তবে দেখতে চাই। হ্যাঁ, এরকম ঘটনা তো আরও ঘটবে, তাই না? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? সেটা চলতেছে না, কোনো কোনো জায়গায় নীরবে হচ্ছে, সরবে হচ্ছে। আমি এই প্রসঙ্গ তো এগুলোর ব্যাপারে তো সরকারের শক্ত অবস্থান আমরা দেখতে চাই, জি, তাই না? আমি এত একটা পপুলার গভর্নমেন্ট, একটি প্রসঙ্গে যেতে চাই। এখন আমরা 1 মাসের মাথায় বসে এত সমালোচনায় যেতে চাই না, কিন্তু আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। আরেকটি প্রশ্নে যাওয়ার আগে আমি একটু শাহরিয়ার ভাইয়ের বিষয়টা নিয়ে একটু please. কথা বলে নিই, যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে ইতিহাসের যেই বিকৃতির বিষয়গুলো আমরা বারবার, বিশেষ করে 18 মাসে মব রাজার আমলে যেটা দেখলাম। আচ্ছা, ইউনূস সাহেবের মুখে কখনো শুনেছেন আপনি 18 মাসে যে ছাত্রছাত্রীদের তিনি পড়ালেখা করতে বলছেন যে নিজেকে গড়ে তোলো, প্রশ্ন করতে শেখো, জানাও না? তিনি বলেছেন এভাবে, তোমার গ্রামেই তো ফ্যাসিস্ট আছে। তিনি উস্কে দিয়েছেন যে ওকে ধরো, ওকে মারো। কেন? কারণ এই ইতিহাসের সত্যগুলো সামনে আসুক তিনি চান নাই। এই যে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে মিথ্যাচারটি করলেন শাহরিয়ার ভাই, ধর্মনিরপেক্ষতা মানে কি ধর্মহীনতা? নামাজের বিরুদ্ধে কে বলছে? এই যে নির্বাচনের আগে ছোট ছোট বাচ্চারা ইউনিভার্সিটির আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, আঙ্কেল আমরা নামাজ পড়ছি যাতে জামাত ইসলামী ক্ষমতা না আসে। কই, তাদের তো নামাজের সাথে এটা বিরোধ হয় নাই। তারা তো ভয় পেয়েছে যখন বলেছে 5 ঘন্টা মেয়েদের কাজ করতে দিবে। পোশাক নিয়ে যখন কথা বলেছে জামাত, যখন বলেছে যে শীর্ষ পর্যায়ে যেতে পারবে না নারী, যখন বলেছে যে দুগ্ধদান হচ্ছে নারীর কাজ, জঠরে সন্তান রাখা হচ্ছে নারীর কাজ, যখন একটি আসনেও জামাত মনোনয়ন দেয় না নারীকে, তখন তো এই প্রশ্নগুলো আসে সামনে। এবং আটকা তো এই জিনিসগুলো হচ্ছে না। এই পাকিস্তান যখন তৈরি হয় তখন তো জামাতের যে প্রতিষ্ঠাতা মৌদুদি বলেছে এই তাগুদি আইন হচ্ছে গণতন্ত্র। তারা তো গণতন্ত্রকে, যেই নির্বাচন পদ্ধতিটাকে বলেছে যে এটা ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্বকে প্রশ্ন করার শামিল।
তো সেই জন্ম থেকে যে জামাত, তখন তারা যখন যাকে প্রয়োজন হয় তার কাঁধে সওয়ার করে। আর এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা তো বাংলাদেশের সংবিধানে প্রথম এই উপমহাদেশে। তারা বলবে কেন ভারতে নাই? ভারতে আছে সেকুলার শব্দটি, সেকুলারিজম আমাদের নিজস্ব। ভারত হচ্ছে, এটা আপনি পরীক্ষা করে দেখুন সংবিধানে কোথায় আছে সেকুলারিজম? কোথাও নাই বাংলাদেশ ছাড়া। ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এটা 71-এর মুক্তিযুদ্ধ জাত। এইটাকে ধ্বংস করবার জন্যেই এই জুলাইয়ের পরে যে জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, অসাম্প্রদায়িক একটা আন্দোলনকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করা হচ্ছে। এই হাইজ্যাক হয়েছে মব রাজার নেতৃত্বে, এই জামাত ইসলামীর আনুকূলে। এইটা মব রাজা জামাত ইসলামী এবং তাদেরকে এই এনসিপিকে পেলে পুষে বড় করেছে, এবং এই 33টি দল মিলে তারা বলছে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কোনোভাবেই 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি, যেটা শাহরিয়ার ভাই বললেন প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে, উনি কিন্তু আইনের লোক, উনি এই কথা বলেছেন, আমি লিখে রেখেছি। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা অনুপস্থিত থাকে? যেই জাতীয় পার্টিকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন, সেই জাতীয় পার্টিকে ছাড়া আপনি সংলাপ করলেন কি করে সংস্কার বৈঠক? এক এক ফল এক এক যাত্রায় হতে পারে না। এবং আপনি যেই ভোটের কথা বলছেন, একটা সরল অঙ্ক করি, 3 কোটি না ভোট পড়েছে, 6 কোটি লোক ভোট দিতে যায় না, এই 6-9 কোটি তো হ্যাঁ ভোটের পক্ষে নাই, তাহলে আপনি কি করে হ্যাঁ ভোট পাস হয়েছে বললেন? এটা সরল অঙ্ক, এটা প্রশ্ন করলেই রেগে যায় না। প্রশ্ন মানেই কিন্তু ভারতীয় দর্শন নয়। প্রশ্ন মানে হচ্ছে আপনি এই প্রশ্নটার উত্তর দিন, যে আপনি যখন বলছেন জামাতে ইসলামীকে আপনি শাস্তি দিতে পারেন না, প্রমাণ হয় আওয়ামী লীগকে পারলেন কি করে? আপনি বলছেন যে এই 18 মাসের যে মপতন্ত্রকে আপনি বলছেন মুক্তিযুদ্ধ কি মপ? মুক্তিযুদ্ধে আপনি লক্ষ লক্ষ লোক মানুষ মারা যাচ্ছে, আপনার ধর্ষণ করা হচ্ছে, সেখানে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি দল, সেই ইতিহাসটুকু আপনি মুছে দিতে চাইছেন। এটা হয়? আপনি আত্মসমর্পণ দলিলে যে সিভিল আর্ম ফোর্স লেখা আছে, এটা কারা? এই ছাত্র সংঘের সভাপতি কারা ছিল? এই 14ই ডিসেম্বরে বাড়ি বাড়ি নিয়ে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে, এবং তাদের স্ত্রী, কন্যা, পুত্র এখনো জীবিত। তাদের চোখের সামনে আপনি ইতিহাস নাই করে দেবেন এবং বলবেন এটা ভারতে এসে মেরেছে। এটা মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক না হলে এটা মবের মুল্লুক বটে। এই মবের মুল্লুক 18 মাস ছিল বলেই তার বিরুদ্ধে পুরো জাতি 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা উদ্ধার পেয়েছি। জাতি একটা খুব বড় ধরনের ক্রাইসিসে পড়তে যাচ্ছিল, সেখানে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, মানে তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে গেছে। তো সেই জায়গায় আমরা আগামীতে বাংলাদেশের চেহারাটা কি দেখব, এটা কিন্তু অবশ্যই আমাদের দুশ্চিন্তা। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন মানেই দোষণ নয়, প্রশ্ন মানেই উত্তর দিন, জনাব ASM শাহরিয়ার কবির। দেখেন, আমি বলবো এটা মিথ্যার মূল্যকে পরিণত হয়েছে গত 15 বছর, এবং ব্যবসাটা ছিলই হচ্ছে 71কে নিয়ে, আমার মহান স্বাধীনতাকে নিয়ে। যেমন ক্রিসমাস এখন একটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। ব্যবসা আসলে কারা আগে বলেনি, এই শেষ করতে দেন। ব্যবসাটা করছে তা আওয়ামী লীগ, এবং কি এই ব্যবসাটার মূল উদ্দেশ্য ছিল কি? ভারতীয় আধিপত্যবাদটাকে এদেশে বাংলাদেশকে হায়দ্রাবাদ করার। এ কথা আমার ভাইরা বলেন না। এই দেশটাকে হায়দ্রাবাদ করার যে ষড়যন্ত্র হলো, করিডোর না, আপনি ফেনীতে যে মিরেশ্বরায় 900 একর জমি দিলেন, ওই জমিটা দিয়ে দিলেই ওই জমিতে ইন্ডিয়া যখনই ইন্ডাস্ট্রি হয়ে যেত, তখন চিটাগাং আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আপনি যে করিডোর দিয়ে দিছিলেন, সেই করিডোর দেওয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যেত। আজকে যে কথাগুলো বলতেছেন, কিছু ক্ষেত্রে আমি একমত, কিছু ক্ষেত্রে একমত। মানে যেমন উনি বললেন যে জাতীয় পার্টি, অনেক অভিযোগ তো এর আগেও ছিল, কিন্তু পাইপলাইন দিয়ে আমরা দেখছি ডিজেল এসেছে, সেটা তো আমাদের উপকার হয় না। এই জন্য কিছু জিনিস এই যে ওই উপকার হয়, এটা এবার বলে দিই। বাংলাদেশ হাঙ্গেরি থেকে 17টা রেলের ইঞ্জিন আনছিল, এবং এক একটা ইঞ্জিনের লাইফ লাইন ছিল হচ্ছে 27 বছর। ভারত থেকে তেল নিয়ে আসা হলো, সেই দিয়ে ওই ইঞ্জিন চালানো হলো, 7 বছর পর দেখা গেল ইঞ্জিন আর চলতেছে না। তেলের সমস্যা ছিল। আগে শোনেন, হাঙ্গেরিকে ডেকে আনা হলো যে তুমি বলছো 27 বছর ইঞ্জিন চলবে। তখন আমার সৈয়দপুরে বিরাট ওয়ার্কশপ ছিল, যে আমার 7 বছর পরে ইঞ্জিনের অবস্থা হলো কেন? তখন বললো যে তুমি কি তেল ইউজ করছো, কোথায় তেল দেখা গেল সে তেলে সালফারের পরিমাণ এত ছিল যে ভিতরে সমস্ত মেশিনগুলোকে খেয়ে ফেলে, যে বিয়ারিং যেটা থাকে সেই বিয়ারিংটাকে খেয়ে ফেলে দিছে, এবং ওই সালফার আলা তেল ইন্ডিয়ায় ইউজ করে না। ইন্ডিয়া হচ্ছে আপনার এই বন্ধু,
যে আপনার দেশের প্রতিষ্ঠান আপনাদের সবকে খেয়ে ফেলে দেওয়ার জন্য সে হচ্ছে সালফার, এই কথাকে আমরা কেউ বলি না। দ্বিতীয় কথা, আমরা যে ভাই যেটা বললো, ভাইয়ের আমার হয়তো ইন্টারপ্রিটেশন ভাই বোঝেননি, আমরা তা বলিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কোন সময় আমাকে দেখাতে পারবেন যে আপনি একটা দলিল দেখান তো এলএফও বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের কোনো বক্তব্যে 25 তারিখের আগ পর্যন্ত বলছে যে এই যে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে যে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম, একটা জায়গায় দেখেন তো, একটা বক্তৃতায় দেখাতে পারবেন তো? 25 তারিখ পর্যন্ত আই ক্যান চ্যালেঞ্জ যে একটা বক্তৃতা শেখ মুজিবুর রহমানের 70 সালের এলএফওর বাইরে, বরং কি আছে আপনাকে বলে দিই যে তিনি বরং কি বলছে, দাঁড়ারে আগে আমাদের ক্ষমতায় যেতে দে, তারপর কীভাবে দেশ তৈরি করতে হয় দেখায় দেবো। তার আগ পর্যন্ত কোনোদিন এই কথা বলেনি। আজকে ইম্পোর্টেড কথা কোথাতে আসলো? ভাই যেটা বললো, হ্যাঁ এটা সত্যি। আগে শেষ করতে দেন, আপনি তো দিচ্ছেন রে ভাই, আমরা আগে শেষ করে দিই। আগে আপনি তো বলতে গেলে খালি এটা নিয়ে আলোচনা হবে। এলএফওটা কি ছিল? আপনি তো এলএফওর ভিত্তিতেই আপনি ইলেকশনটা করছেন। আমার মনে হয় এই বিষয়ে হচ্ছে স্যার, আমি নিরপেক্ষ মানি, উনি তো জীবন্ত কিংবদন্তি। এলএফওর ভিত্তিতে আপনি 70 সাল নির্বাচন করছেন, এলএফওর ভিত্তিতে আপনি আওয়ামী লীগ ইশতেহার দিয়েছেন। আওয়ামী লীগ ইশতেহারে কী ছিল? যে আমরা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কোনো আইন করব না, এবং আপনার এলএফওতেও ছিল, একদম প্রথমেই ছিল ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করব না। আপনি ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম কি ইসলামের বিরুদ্ধে কি বিরুদ্ধে না, এবং সেকুলারিজমের জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি না। আমরা মুক্তিযুদ্ধ করছি কি? পাকিস্তান নিপীড়নের জন্যে। আমরা মুক্তিযুদ্ধ কেন করছি? পাকিস্তান যে আমাদেরকে সর্বক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যর জন্য। আজকে আপনি একটা জিনিস বলেন, উনি যে বললেন মব রাজা ইউনূস সাহেবকে, তো মব রাজার আন্ডারে বাবা গিয়া নিলেন কেন? আর আওয়ামী লীগের কথা বলেন, শোনেন, মুসলিম লীগকে কি মানুষ প্রত্যাখ্যান করেনি 71 সালের পর? করছে না করেনি? আপনি যদি জামাতে ইসলামের কথা বলেন, জামাতে ইসলামকে 40% ভোট দিয়ে জামাতকে প্রত্যাখ্যান করেনি। আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করছে না করেনি? গত 1.5 বছর 2 বছর আপনি আওয়ামী লীগকে কী করছেন? কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি 15 বছর তো জামাতকেও নিষিদ্ধ করে রাখছিলেন। কি পারছেন? যদি মানুষ আপনাকে ভালোবাসে, লেট দেম নো, সামনে আসুক রে ভাই।